নমস্কার। গানের গল্পে দেবব্রত এই অনুষ্ঠানের আবার একটা নতুন পর্ব নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সাথে। আমাদের সঙ্গে দেবব্রতবাবু রয়েছেন। দেবব্রতবাবুর কাছে একটা গানের ইতিহাস জানতে চাইব এই পর্বে। গানটা আপনারা সকলেই প্রায় শুনেছেন। অত্যন্ত জনপ্রিয় গান। কিন্তু গানের পেছনের ইতিহাসটা কি, গানটা কিভাবে তৈরি হলো, এই সমস্ত বিষয়গুলো আমরা দেবব্রতবাবুর থেকে জেনে নেব। নমস্কার। নমস্কার। আপনার কাছ থেকে জানবো, একটা গান আমরা শুনেছি, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। এই গানটার পিছনে কি কাহিনী আছে বা গানটার ইতিহাস কি? এই গানটা বোধহয় কি শোনেনি কেউ, এমন পাওয়া যায় না। তো এটার ওই রবি ঠাকুরের রামপ্রসাদের সুর যেমন আছে না, পার করো তুলে নাও আমায়, তো এরকমই এটার কিন্তু ভাবাদর্শটাই তাই। হরি মানে হচ্ছে ভগবান, ও হরি আমায় রাখো হে। তা এইখানে গানটার পুরো কথাটা এরকম, ও হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, তুমি পারের কর্তা শুনে বার্তা ডাকছি হে তোমারে। মানে জীবনটা অনেকখানি আমি মানে অনেক দূর এগিয়ে গেছি, এবারে আমার ওই জীবনের প্রান্তিক সময় এসছি, তো এবারে ভগবান আমায় তুলে নাও। আচ্ছা, এই কাহিনীটার তো সাধারণত দেখা যায় বুড়ো মানুষেরা বা বার্ধক্যে উপনীত যারা, তারা কিন্তু এই গানটা গায়। কুমারী মেয়ে বা যুবতী মেয়েরা এই গানটা গাইবে না। ওই আমাদের একটা অনুষ্ঠানে মনে আছে আপনার সঙ্গে বসে আলোচনা করেছিলাম যে বিয়ের পরে মেয়েরা গান ছেড়ে দেয় কেন। তা পাকা দেখার সময় যদি কোনো মেয়ে যদি এই গানটা গায়, সে নিঘাত ক্যান্সেল হয়ে যাবে সঙ্গে সঙ্গে, এই গান গাইতে পারবে না। কিন্তু যদি দেখা যায় যে একটা ওল্ড এজ হোমে কেউ গাইছে, গানটা বোধহয় খুব সামঞ্জস্যপূর্ণ লাগে। আমার ঠাকুমাকে দেখেছি এই গানটা গাইতে, সেই বৃদ্ধা ঠাকুমা, প্রায় 80 বছর বয়স। তো এই গানটা তখন আমি মনে হয়েছে যে গানটার রচয়িতা কে। আমরা রচয়িতা বলতেই জানি হয়তো অতুল প্রসাদ বা রজনীকান্ত বা রবি ঠাকুর, কিন্তু তা নয়। এই গানটি রচনা করেছিলেন হরিনাথ মজুমদার। এই হরির সঙ্গে এই রচয়িতা হরিনাথের একটা মানে মিল আছে। হরিনাথ মজুমদার যদিও পোশাকি নাম ছিল, এনার অ্যাকচুয়ালি যে নামগুলি নিয়ে উনি পরিচিত, তার ওই নামটা ছিল কাঙাল হরিনাথ। এতে কাঙাল হরিনাথ বা বলে হচ্ছে ফিকির চাঁদ বাউল। এনার বাড়ি ছিল হচ্ছে অবিভক্ত নদিয়া জেলার কুমারখালী গ্রামে। অবিভক্ত নদিয়া জেলাটাও খুব ইন্টারেস্টিং, যে দেশভাগের পরে নদিয়া ভাগ হয়ে যায়। ওদিকে চলে যায় কুষ্টিয়া, ওদিকে চলে যায় চুয়াডাঙ্গা, আর এদিকে চলে আসে রানাঘাট, কৃষ্ণনগর। একটা সময় মনে আছে 15ই আগস্টে জাতীয় পতাকা উত্তোলন হয় যেদিনকা, র্যাডক্লিফ লাইনে এদিকে চলে গেল পূর্ব পাকিস্তান, এদিকে চলে গেল পশ্চিমবঙ্গ। তা 15ই আগস্টের কিন্তু নদিয়া জেলায় বিভিন্ন জায়গাতে পতাকা উঠেছিল পাকিস্তানের। আচ্ছা, হ্যাঁ, কেননা ওরা ভেবেছিল ওই জায়গাটা চলে গেল ওদের পাকিস্তানের র্যাডক্লিফ লাইনের ভ্রান্তিতে। তারপরে ওদের বাড়িতে বাড়িতে মেয়েরা 3 দিনের জন্য রান্না খাওয়া সব বন্ধ করে দিল, দুঃখে। হিন্দু অধ্যুষিত অঞ্চল, তাই হয়। খুলনাতেও তাই উল্টো হয়েছিল। তারপরে অনেক তদবির করে 3 দিনের মধ্যে ওটা ভারতে ঢুকে যায়। তারপরে ওটা ভারতের পতাকা উত্তোলন হয়। এই হচ্ছে নদিয়ার কাহিনী। ওপারে চলে গেল চুয়াডাঙ্গা, কুষ্টিয়া। এই কুষ্টিয়া মানে হচ্ছে শিলাইদহ, শাহজাদপুর। এই বড় জায়গাটা একটা সময় ছিল হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ এবং তার বাবা প্রিন্স দ্বারকানাথের জমিদারি। তারা ওখানে কিন্তু জমিদারির জন্য খাজনা তুলতে যেতেন। এই অঞ্চলেই আমাদের নিপীড়িত জনসাধারণের প্রতিনিধি হিসাবে এই কাঙাল হরিনাথ তখন একজন নেতা, জনদরদি নেতা। এবং তিনি তখন প্রথম, আজকের দিনে যেটা আমরা পোশাকি নাম রুরাল রিপোর্টিং বলি, এই রুরাল রিপোর্টিং ওখানে শুরু করেন। আজকের দিনেও কিন্তু আমরা দেখি যে বড় বড় কাগজে, যেগুলি জাতীয় কাগজ, ন্যাশনাল ডেইলি, সব জায়গাতেই কিন্তু বড় বড় শহরের কাহিনী লেখা হয়। গ্রামের, প্রত্যন্ত গ্রামের কোনো অজানা কাহিনীকে কোনো স্থান দেওয়া হয় না। এখানেও ঠিক তাই।
তখনও তো ছিল পত্রিকা, হুম, ন্যাশনাল নিউজ পেপার, কিন্তু ওখানে কীরকম ছিল ওই সময় নীলকর সাহেবদের অত্যাচার, জমিদারদের অত্যাচার, মহাজনদের অত্যাচার, জোতদারদের নিপীড়ন, সাধারণ মানুষ জেরবার, তার মধ্যে খাজনা দিতে হবে, খাজনা না দিলে তোমার যদি ধান চাষের জমি থাকে সেটাকে সরিয়ে নিয়ে তুমি নীল চাষ করো। তা এই সবের বিরুদ্ধে বিরাট প্রতিবাদ করেছিলেন এবং একটা পুস্তিকা বার করেছিলেন, তার নাম ছিল গ্রাম বার্তা প্রবেশিকা। এই গ্রাম বার্তা প্রবেশিকা তখন ভীষণভাবে ঘরে ঘরে বিলি হচ্ছে, হাতে লেখা, তারপরে ছাপাখানা করলেন 63 সালে। বয়স মোটামুটি ওই বঙ্কিমচন্দ্রের মতন সময়, বা ঠিক রামকৃষ্ণ দেবের জন্মের সময় ওনার জন্ম 1836 সালে। আচ্ছা, বেশি দিন ছিলেন কিনা বল, মোটামুটি 36 আর 60 বছর খানিক বেঁচে ছিলেন। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে ওনার একটা সংঘাত লাগে। আচ্ছা, মহর্ষি দেবেন্দ্রনাথকে যদিও আমরা ভাবি যে উনি মহর্ষি ছিলেন, কিন্তু উনি অনেক মামলা করেছিলেন, উনি ওনার পরিবারের এবং অনেকের ওপরেই উনি সুপ্রিম কোর্টে, তখন সুপ্রিম কোর্ট ছিল কলকাতাতেই, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে ওনার মামলা চলতোই সবসময়। ওনাকে অনেকেই বলতেন আগ্রাসী জমিদার। কেন না, ওই জমিদারের যে পাওনাটুকু সেটা পেতেই হবে, আমার এসে তহবিলে তোমার টাকা ঢুকবেই। এবং তার জন্যই কিন্তু কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথকে উনি পাঠিয়েছিলেন জমিদারি দেখাশোনার জন্য। এই জমিদারি দেখাশোনাটা কিন্তু প্রজাহিতকর কাজ হতে পারে, কিন্তু সবার আগে খাজনা দাও আমাকে, ওটাই আমার উপার্জন। এই খাজনা দেওয়ার ব্যাপারটা নিয়ে এই কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার প্রতিবাদ করলো। যা হয় তখনকার দিনে জড়দনতি নেতা, উঠতি নেতা, তো ওকে মারার জন্যে তখন লেঠেল বাহিনী পাঠিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ। আচ্ছা, এবং শুনেছি নাকি যে এই কাঙাল হরিনাথ আশ্রয় নিয়েছিলেন ওই কুষ্টিয়ায়, তখন আমাদের লালন ফকিরের আখড়া, লালন ফকিরের আখড়াতে উনি আশ্রয় নিলেন এবং সেখানে ওনাকে ওইখানকার যারা লোকাল, যারা বলশালী লোকেরা তারা বাঁচিয়েছিল। আচ্ছা, এই কাঙাল হরিনাথেরই সৃষ্টি এই গানটি, হরিদিন তো গেল সন্ধ্যা হলো। এই গানটি এবং আরও বেশ কিছু গান উনি ওই দলবল নিয়ে একটা ওই ট্রাভেলিং মিউজিশিয়ান থাকে না, ওই ট্রাভেলিং মিউজিশিয়ান বা কয়ার গ্রুপের মতন করে উনি গ্রামে গ্রামে গান করে বেড়াতেন। আচ্ছা, বাউল গান, খ্যাপা বাউল, যেরকম ফিকির চাঁদ বাউল বলতেন। কিন্তু ওনার অনেক সামাজিক জনকল্যাণমূলক কাজ ছিল। যেমন তখনকার দিনে হিন্দু মুসলমানদের তো সম্প্রীতি বড় একটা বিষয় ছিল, সেটাকে উনি ভীষণভাবে সজাগ ছিলেন সে ব্যাপারে। আর একটা বড় দিক ছিল যে তখনকার দিনে আমরা অনেকেই জানি না, হিন্দু আর ব্রাহ্মদের মধ্যে একটা বড় রকমের সংঘাত ছিল। হিন্দু ধর্মের যারা ছিলেন কুলীন হিন্দু, তারা ব্রাহ্মদের সহ্য করতে পারতেন না। আবার ব্রাহ্ম যারা, তারা হিন্দুদেরকে নিচু চোখে দেখতেন যে এরা অত বেশি উন্নত মানের নয়। এই হিন্দু এবং ব্রাহ্মদের মধ্যেও একটা যদি দুজনের একটা সম্প্রীতির ভাব থাকে, এটা নিয়েও কিন্তু হরিনাথের মস্ত বড় বলবো যে একটা প্রচেষ্টা ছিল, প্রয়াস ছিল, এবং ওনাকে সাহায্যও করেছেন। যেমন ওনার হিতৈষীদের মধ্যে ছিলেন অক্ষয় কুমার মৈত্র, খুব নামকরা, জলধর সেন, এরা ছিলেন ওনাদের হিতৈষী। এবং উনি কলকাতাতে প্রথম প্রেসটা নেন, সেটা হচ্ছে 1863 সালে। তখন রবীন্দ্রনাথের সবে জন্ম হয়েছে, মানে রবীন্দ্রনাথের থেকে উনি বছরে প্রায় 25 বছরের বড় ছিলেন। বোঝা যায় না বা জানা যায় না যে দুজনের দেখা হয়েছিল কিনা, কেন উনি যখন প্রথমবার রবীন্দ্রনাথ শিলাইদহে যান তখন কুমারখালী গ্রাম কাছেই ছিল, হয়তো দেখেছিলেন। কিন্তু যেমন অনেকেই জানি না যে লালন ফকিরের সঙ্গে রবি ঠাকুরের দেখা হয়েছিল কিনা, কিন্তু এদেরও বোধহয় দেখা হয়নি। কিন্তু আশ্চর্যের বিষয় এবং খুব জানার বিষয় যে গানটা নিয়ে আমরা চর্চা করি আজও আমাদের বাঙালি জীবনে এবং বাঙালি জীবনের বার্ধক্যের জীবনে, বানপ্রস্থের জীবনে এই গানটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এটা ওই মানসিকতা নিয়েই গাওয়া হয়। কিন্তু গানটির রচয়িতা, গানটির স্রষ্টা কাঙাল হরিনাথ, যিনি গত হয়েছিলেন 1896 সালে, যে সময় আমাদের নেতাজি সুভাষও জন্মগ্রহণ করেননি। এই হচ্ছে ইতিহাস। গানটি 100 বছরেরও ওপর। হ্যাঁ, গানটির বয়স 130 বছর হতে চলল। 130 বছর হতে চলল। একই অপরিবর্তিত কথা এবং সুরে আজও পর্যন্ত কিন্তু এটা চলছে।
এই গানটা শুনলেই সবসময় ওই পথের পাঁচালীর ইন্দিরা ঠাকুরনের কথা মনে পড়ে, যেন তার মুখ থেকেই এই গানটা যেন সব থেকে ভালো মানায়। কেউ নেই, বাড়ির দূরে একটা দাওয়াতে বসে আছেন, পরিবারের থেকে কিছুটা বিচ্যুত, কেউ দেখার নেই, তার শুধু মনে হচ্ছে এবার আমায় তুলে নাও মা। সন্ধ্যা হলো, সন্ধ্যা মনে বয়সের সন্ধ্যা হয়ে গেল। ঠিক ঠিক ঠিক, বেশ, এটা একটা ভালো তথ্য পেলাম। এবং এরকম একটা গান, যে গানটা শুনিনি এরকম বাঙালি বোধহয় নেই, সেই গানটির প্রায় 130 বছর বয়স হতে গেল। আপনারাও শুনলেন। আর একটা জিনিস নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে গানের পেছনের ইতিহাস এবং গানের তথ্য খুঁজতে খুঁজতে দেবব্রত বাবুর মধ্যে রসিক মনটা মরে যায়নি। উনি শুরুতেই যেরকম রসিকতা করে বললেন, বিবাহের সময় পাত্র পাত্রী দেখার সময় যদি কেউ এই গানটি গায় তাহলে সর্বনাশ হয়ে যেতে পারে। তো তখন আমার মনে হচ্ছিল যে তথ্য সংগ্রহ করতে গিয়ে বা গানের ইতিহাস খুঁজতে গিয়ে ওনার মধ্যেকার রসিকতা বা রসিক মনটা মরে যায়নি। আপনাদের কেমন লাগছে আমাদের পর্বগুলো অবশ্যই জানান, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন।